হ্যালো এভরিওয়ান। আজকে আমরা পশ্চিমবঙ্গ সরকার মে 2026 সরকার পরিবর্তন হওয়ার পর থেকে ওবিসি সম্পর্কে যত আপডেট এসেছে সেই আপডেটগুলো সম্পর্কে আমরা আলোচনা করব এবং দেখব কার কার নাম ওবিসি থেকে বাদ গেল এবং কলকাতা হাইকোর্টের কি অর্ডার এসেছে এবং অন্যান্য যে প্রসিডিওরগুলো কিভাবে ওবিসি রিভেরিফিকেশন বাকি যে 66টা কাস্ট রয়ে গেছে ওবিসি লিস্টের মধ্যে সেগুলো কি করে করা হবে সেটা আজকে আমরা আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার প্রধান বিষয় হচ্ছে আহ, কার কার নাম ওবিসি থেকে বাদ গেছে সবার প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কলকাতা হাইকোর্টের অর্ডারটা কি। তৃতীয় পয়েন্ট হচ্ছে গভর্নমেন্ট ওবিসি এ এবং বি 17% থেকে 7% এলো কেন। 4 নম্বর পয়েন্ট আমরা আলোচনা করব যাদের নাম 7% অর্থাৎ 66টি স্টেট এবং 62টি সেন্ট্রাল লিস্টে আছে তারা কি করে রিভেরিফিকেশন করবে ওবিসি এনসিএল এর জন্য। লিঙ্ক কেস থাকলে কি করতে হবে এবং কি কি ডকুমেন্ট লাগবে। 6 নম্বর লিঙ্ক কেস না থাকলে কি করতে হবে, কি ডকুমেন্ট লাগবে এবং গভর্নমেন্ট নিয়ম অনুসারে কি বলা হয়েছে সেটা। এবং এফিডেভিট ফরম্যাট কি হবে, কার কাছ থেকে করতে হবে সেটা জানবো। এবং ইনকাম প্রুফ কার কাছ থেকে নিয়ে আসতে হবে এবং কি ফরম্যাটে হবে সেটাও আমরা জানবো। এবং 9 নম্বর পয়েন্টে কোন অফিসে জমা করতে হবে এবং কি প্রসিডিওর এবং হিয়ারিংয়ে কি নিয়ে যেতে হবে সেটা জানবো। এবং 10 নম্বর পয়েন্টে আমরা জানবো ফাইনালি ওবিসি স্টেট বা সেন্ট্রাল এনসিএল যে সার্টিফিকেটটা জন্য তোমরা অ্যাপ্লাই করতেছো সেটা হাতে আসবে কিভাবে বা অফিসে যেতে হবে নাকি অনলাইনে ডাউনলোড করা যাবে সেটা সম্পর্কে। তো তো সবার প্রথম পয়েন্ট হচ্ছে কার নাম বাদ গেল। তো সবার প্রথম যে পয়েন্টটা যে ওবিসি যে নতুন কোর্টে যে রায় আসলো সেখানে সরকার যে নতুন নোটিশ বের করেছে সেখানে কার নাম বাদ গেল। সেখানে নাম বাদ পড়লো 2010-এর পরে অর্থাৎ টিএমসি সরকারের সময় যে সকল উপজাতিগুলো ওবিসি লিস্টে অ্যাড করা হয়েছে তাদের নাম বাদ গেল। এবং যাদের উপজাতি সাবকাস্ট 2010-এর আগে ওবিসি লিস্টে অ্যাড করা হয়েছে তাদের কোনো পরিবর্তন হবে না, তাদের শুধু রিভেরিফিকেশন করতে হবে। তাহলে যে কোনো স্টেট এবং যদি সেন্ট্রাল লিস্টে নাম থাকে তাহলে সেন্ট্রালের সুবিধা সে পাবে। যদি কারো নাম 66টা কাস্টের মধ্যে থাকে, আহ, সে 2010 সালের আগে পশ্চিমবঙ্গ সরকারের ওবিসি লিস্টের মধ্যে তার নাম থাকে, সে অবশ্যই সুবিধা পাবে, সে কোনোভাবেই বঞ্চিত হবে না। তো 66টি কাস্টের মধ্যে কোনো টেনশন, ওদের কোনো পরিবর্তন হবে না। অনলি কী করতে হবে, ভেরিফিকেশন করতে হবে। আর বাকিদের কি গভর্নমেন্ট নতুন সার্ভে করবে এবং সেখান থেকে যে বাকি যে 2010-এর পরে যেগুলো টিএমসি গভর্নমেন্ট অ্যাড করেছে আহ, সেগুলো সরকার রিভ্যালুয়েশন করে দেখবে, যে সার্ভে করবে যে সেখানে তাদেরকে রাখা যাবে কি যাবে না। এবার আমরা 2 নম্বর পয়েন্টে আসবো যে কলকাতা হাইকোর্টের অর্ডারটা কি। আহ, মে মে মাসে নতুন গভর্নমেন্ট তৈরি হওয়ার পরে বিজেপি গভর্নমেন্ট আগে যে কেস করেছে ওবিসি সার্টিফিকেট নিয়ে তা কি করেছে, তারা তারা তুলে নিয়েছে এবং কোর্ট 2010 সালের আগে যে 66টি সাবকাস্ট আছে তাদের কোনো পরিবর্তন না করে বাকি যে 2010-এর পরে টিএমসির আমলে যে সার্টিফিকেটগুলো দুয়ারে সরকারি যে সার্টিফিকেটগুলো তৈরি করা হয়েছে সেগুলোকে কি করলো, মান্যতা বিচ্ছিন্ন করে দিল। অর্থাৎ সেগুলো আর সার্টিফিকেট যেগুলো বানা হয় সেগুলো আর কোনো ভ্যালিড থাকলো না। তো এখানে কোড অর্ডারটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে কোড অর্ডারের মধ্যে 18ই মে 2026-এ অর্ডারটা এসেছে। সেই অর্ডারের মধ্যে যে 66টা লিস্ট কোনো পরিবর্তন হয়নি। দেখুন এখানে লেখা আছে অ্যান্ড হোয়ার অ্যাজ দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ হাইকোর্ট ক্যালকাটা অলসো লিমিট দ্য রিজার্ভেশন ওবিসি ইন স্টেট ইন 7% অফ 66 ক্লাস স্টেট লিস্ট অ্যান্ড ওবিসি আনএফেক্টেড ক্লাসেস। অর্থাৎ এই 66টি যে ক্লাস আছে তারা কোনো এফেক্ট হবে না, তারা যেরকম সুবিধা পাচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে, কোনো ভর্তির ক্ষেত্রে সেরকম সুবিধা পাবে। কিন্তু তাদের কি করতে হবে, রিভেরিফিকেশন করতে হবে সার্টিফিকেটগুলোকে। সেখানে প্রত্যেকটা যে 66টি জাতি তাদের লিস্টগুলো এখানে দেওয়া আছে। তা তোমরা তোমাদেরটা দেখে নেবে এখানে এই লিস্টটা থেকে, নিচে পিডিএফটা দেওয়া থাকবে। তো এবার দ্বিতীয় 3 এবার আমরা 3 নম্বর পয়েন্টে আসবো যে সরকার ওবিসি এ প্লাস বি যে ছিল আগে 17% থেকে 7% ওবিসি এনসিএল আসলো কেন। তো এটার মেন কারণ 2010-এর পর ওবিসি তার যে জাতিগুলো অ্যাড করা হয়েছে তার মধ্যে অনেক গরমিল আছে যেগুলো আগের সরকার অ্যাড করেছে।
অর্থাৎ আগের সরকার 2010 সালে যে কাস্টগুলোকে অ্যাড করেছে তার মধ্যে কি পেয়েছে? গড়বড় পেয়েছে। আগের সরকার ওবিসি এবং ওবিসি-বি দুটো ভাগে মোট 70% সুবিধা দিত সেন্ট্রাল অর্থাৎ স্টেট গভর্নমেন্টের চাকরি বা ভর্তির ক্ষেত্রে। কিন্তু বর্তমান সরকার তা পরিবর্তন করে শুধু ওবিসি বলে 2010-এর আগে যে লিস্টটা ছিল সেটাকেই প্রাধান্য দিল এবং দুয়ারে সরকার ক্যাম্পে যে দুর্নীতি হয়েছে তা তুলে ধরে রিপোর্ট পেশ করেছে। বর্তমান সরকার কি করেছে? ওটার পরিপ্রেক্ষিতে যে দুয়ারে সরকারে অনেক ভুয়া সার্টিফিকেট তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে কি করেছে? তারা রিপোর্ট তৈরি করেছে এবং এসডিও এবং বিসিডব্লিউ ডিপার্টমেন্ট যে আছে আমাদের স্টেটের, তাদেরকে নোটিশ দিয়েছে যে যারা ৬৬টি কাস্টের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আছে, অর্থাৎ 2010-এর আগে যাদের ওবিসি লিস্টের মধ্যে সাবকাস্ট অ্যাড আছে, তাদেরটা কি করতে হবে? ভেরিফিকেশন করতে হবে এবং এটাও বলেছে যাদের নাম এসআইআর এ বাদ পড়ে গেছে তাদের সার্টিফিকেটগুলোকে কি করতে হবে? ক্যানসেল করতে হবে। তো এখানে নিচে গভর্নমেন্টের যে নোটিশটা এখানে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে 14 তারিখে 14/5 কোর্টের অর্ডার আসার আগে এই অর্ডারটা নতুন গভর্নমেন্ট আমাদের পাবলিশ করেছে। এখানে অর্ডার নাম্বারও লেখা আছে সুন্দর করে। এখানে সুন্দর দেখুন, রিভেরিফিকেশন অফ কাস্ট সার্টিফিকেট ইস্যু সিন্স 2011 ইনক্লুডিং দোজ ইস্যুড ডিউরিং দ্য দুয়ারে সরকার প্রোগ্রাম। বেশি 2011-র পরে যে সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছে এবং দুয়ারে সরকারের প্রোগ্রামের মাধ্যমে যেগুলো ইস্যু করা হয়েছে সেগুলোকে কি করতে হবে? রিভেরিফিকেশন করতে হবে। রিভেরিফিকেশন করতে হবে শুধু ওই ৬৬টি যে কাস্ট আছে তাদেরগুলো এবং বাকি যারা ৬৬টি কাস্ট থেকে এক্সট্রা যে কাস্টগুলো যেগুলো টোটালি কোর্ট বাদ দিয়ে দিয়েছে সেগুলোর তো কোনো কথা বলাই হয়নি এখানে। ওগুলো সার্ভের পরে হবে যে ওগুলোকে আবার অ্যাড করা হবে কি হবে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে একটা সুন্দর লাইন বলা আছে যে উম, এই যে সুন্দর এখানে এখানে বিডিওকে অর্ডার দেওয়া হয়েছে যে কাস্ট সার্টিফিকেট ইস্যুড সিন্স 2011 অ্যালং উইথ সেকেন্ড জেনারেশন কাস্ট সার্টিফিকেট ইস্যুড বিসিস thereof term prevailing norm and statutory provision to ensure the authority and genuineness of the issue caste certificate and maintain the transparency in the caste certificate issuing process। তো কাস্ট সার্টিফিকেটের যে ইস্যু সম্বন্ধে যতগুলো সমস্যা হয়ে গেছে এগুলোর জন্য কি করতে হবে? এসডিও সাহেবদের কি করতে হবে? এগুলো ভেরিফাই করতে হবে এবং ট্রান্সপারেন্সি নিয়ে আসতে হবে সার্টিফিকেটের মধ্যে এবং এখানে বলা আছে যে যারা এসআইআর এ যাদের নাম বাদ পড়েছে তাদের সার্টিফিকেটগুলো ক্যান্সেল করে দেওয়ার কথা বলা হয়েছে। তো এখানে আমরা নোটিশটা দেখতে পাচ্ছি। এবার পরবর্তীতে আমরা যাব। তো এতক্ষণ আমরা দেখলাম কি করে সরকার কি সরকার কি অর্ডার দিয়েছে এসডিও বিডিওকে এবং কোর্টের বাকি অর্ডার ছিল যে ওবিসি রিলেটেড কোন লিস্টের কোন লিস্ট সাবকাস্টগুলো থাকবে এবং কোন সাবকাস্টগুলো থাকবে না এবং কত পার্সেন্ট সুবিধা পাবে সেগুলো। তো এবার আমরা আসবো মেইন পয়েন্টে যে যাদের নাম 2010 সালের আগে ওবিসি লিস্টে অ্যাড হয়েছে অর্থাৎ ৬৬টি সাবকাস্টের অন্তর্গত তারা কি করে রিভেরিফিকেশন করবে। আজকের আমাদের মেইন যে টপিকটা সেটা হচ্ছে রিভেরিফিকেশনটা কি করে হবে। তো রিভেরিফিকেশনটা আমরা কি করে করব সেটাই এখন আমরা জানবো। সর্বপ্রথমে আমাদের কি করতে হবে? আমাদের যে সার্টিফিকেটটা আছে সেটা ডিজিটাল হতে পারে বা আমাদের হাতে লেখা হতে পারে, সেই সার্টিফিকেটটা ভ্যালিড কিনা তা চেক করতে হবে বিসিডব্লিউ যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে। যদি সেটা ভ্যালিড হয় এবং ডিজিটালি সাইন করা থাকে তাহলে কি করতে হবে? পরবর্তী স্টেপে তাকে অনলাইনে স্টেট বা যদি সে স্টেটের সুবিধা নিতে চায় তাহলে স্টেটের জন্য এবং যদি সে সেন্ট্রালের সুবিধা অর্থাৎ সেন্ট্রালের সুবিধা পেতে চায় এবং সেন্ট্রাল লিস্টে তার নাম থাকে, অর্থাৎ যে সেন্ট্রালে যে ৬২টি আমাদের সাবকাস্ট অ্যাড করা আছে সেখানে যদি তার নাম থাকে তাহলে আম, সে সেন্ট্রালের জন্য অ্যাপ্লাই করতে পারে। তো তাকে কি করতে হবে? এই সেন্ট্রাল বা স্টেটের জন্য তাকে কি অ্যাপ্লাই করতে হবে? বিসিডব্লিউ যে আমাদের যে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে সবার প্রথমে তাকে এই ইন্টারফেসটা এসে তাকে তার সার্টিফিকেটের ভ্যালিডটা ভ্যালিড কিনা সেটা যাচাই করতে হবে এবং পরবর্তীতে যদি তার সার্টিফিকেটে ভ্যালিড থাকে এবং ভেরিফাইড থাকে তাহলে সে কি করবে? সে পরবর্তীতে যদি সে স্টেট বা সেন্ট্রালের জন্য অ্যাপ্লাই করে তো এই ফর্মটা পরবর্তী যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা ফিল আপ করে সাবমিট করে দেবে এবং এবার যদি আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা দেখব যে ডকুমেন্ট কী কী লাগবে। তো ডকুমেন্ট এখানে আমি 3টা ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছি। তো ডকুমেন্ট আলাদা আলাদা যাদের যেরকম আছে তাদের সেরকমই ডকুমেন্ট লাগবে।
তো সবার প্রথমে যেটা আসে, যদি লিঙ্ক কেস থাকে তাহলে কি করতে হবে? লিঙ্ক কেসের মধ্যে যদি 2010 সালের আগে আপনার সার্টিফিকেট থাকে, তাহলে অ্যাপ্লিকেশন আপনাকে কি করতে হবে? যদি এমন কোনো ব্যক্তি আছে যার 2010 সালের আগেই সার্টিফিকেট আছে, তাহলে তার কি করতে হবে? সে যদি সেই অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করলো, অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করার পর তার যে নিজের ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টগুলো সঙ্গে অ্যাড করতে হবে, প্যারেন্টের ডকুমেন্টগুলো অ্যাড করতে হবে, সঙ্গে কি প্যারেন্টের ভিডিও ইনকাম লাস্ট 3 ইয়ার, সে 3 বছরের যে 3 আর্থিক বছরের যে ইনকাম আছে, সেই যে বিডিওর কাছ থেকে নিতে হবে। আমি ফরম্যাটটা নিচে উল্লেখ করে দিয়েছি। এবং কি করতে হবে? যে যে ব্যক্তি সেই সুবিধা নিতে চাচ্ছেন ওবিসির, তার ভোটার স্লিপ, লাস্ট ভোটার স্লিপ অর্থাৎ এসআইআরে তার নাম আছে কি না এবং তার প্যারেন্টের নাম আছে কি না, সেই লিস্টের যে কপিটা সেখানে এখানে অ্যাড করতে হবে। এবং কি করতে হবে? ল্যান্ড ডিডটা, দলিল দলিল বা খতিয়ান, সেটা আম কপিটা অ্যাড করতে হবে। এটা অনেক এসডিও অফিসেতে অনেক ডেটের নিয়ে থাকে। কেউ 1950-এর চাচ্ছে, কেউ 1950-এর আগে চাচ্ছে, আবার কেউ 1994-এর আগেই নিয়ে নিচ্ছে। তো ডিপেন্ড করবে আপনার এসডিও অফিসে কীরকম কাগজ চাচ্ছে, আপনাদের কত পুরনো কাগজ আছে, সেই হিসাবে আপনারা করে দেবেন। সাধারণত 1950-এর আগেরই কাগজ চাচ্ছে এখানে। তো আপনাদের কাগজটা থাকলে এখানে আপনারা অ্যাড করে দেবেন। তো এবার যদি আপনার সার্টিফিকেট 2010-এর পরে হয়, তাহলে আপনার যদি প্যারেন্টের ব্লাড রিলেশন কারো সার্টিফিকেট দেখাতে হবে। যদি আপনার এরকম হয় যে আপনার সার্টিফিকেটটা 2010-এর পরে বানিয়েছেন এবং আপনার ব্লাড রিলেশনে এরকম কোনো ব্যক্তি আছে যার সার্টিফিকেট 2010-এর আগে তৈরি হয়েছে। তো এরকম যদি কেস থাকে, তাহলে আপনি আপনার আগে যে ডকুমেন্টগুলো আছে সেগুলো তো দিবেনই, তার সঙ্গে সঙ্গে যার সার্টিফিকেট আপনার কানেকশন দেখাচ্ছেন অর্থাৎ ব্লাড রিলেশনে দেখাচ্ছেন, সেই ব্লাড রিলেশনের ব্যক্তি যে আছে তার সার্টিফিকেট দিতে হবে। এবং সঙ্গে কী করতে হবে? ফ্যামিলি ট্রিটা দেখাতে হবে। ফ্যামিলি ট্রি অর্থাৎ আপনার সঙ্গে যে ওর কীভাবে সম্পর্ক। আর ফ্যামিলি ট্রিটার মধ্যে এটা অবশ্যই আপনার প্যারেন্টাল সাইড থেকে হবে, ম্যাটার্নাল সাইড থেকে হবে না। যে আপনার বাবার যে বংশ আছে সেই বংশের যে কেউ সার্টিফিকেট থাকতে হবে। এই ফ্যামিলি ট্রিটা তৈরি করতে হবে এখানে, এবং সেখানে যদি আপনি গ্রামে থাকেন তাহলে প্রধান এবং সেক্রেটারির সই লাগবে। আর যদি আপনি কোনো মিউনিসিপ্যালিটি এরিয়া হন, তাহলে সেখানকার কাউন্সিলরের সই আপনার সেই ফ্যামিলি ট্রিতে করে নিতে হবে। এবং ব্লাড রিলেশন যে সার্টিফিকেট দিচ্ছে তার কি ডকুমেন্ট এবং সঙ্গে তার এসআইআরে তার নাম উল্লেখ আছে কি না, সেটা তার যে কপিটা সেটা অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে। তার যে কপিটা সেটা অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে। এবং ব্লাড রিলেশন যার ব্লাড রিলেশন, যার সার্টিফিকেট আপনি নিচ্ছেন, তার বাবার যে ডকুমেন্ট এবং এসআইআরে যে নাম উঠেছে কি না, সেই ডকুমেন্টগুলো আপনাকে এখানে সাবমিট করতে হবে। তো এতক্ষণ তো গেল ব্লাড রিলেশন। যাদের ব্লাড রিলেশন আছে, নিজের 2010-এর আগে সার্টিফিকেট আছে বা 2010-এর আগে ব্লাড রিলেশনের কারো সার্টিফিকেট আছে, তারা করলো। এখন যদি কারো 2010-এর পরে সার্টিফিকেট আছে, 66টি কাস্টের মধ্যে তাদের সাবকাস্টও আছে, কিন্তু তারা 2010-এর পরে সার্টিফিকেট তৈরি করেছেন, কিন্তু তাদের 2010-এর আগে তাদের ভাই বোন বা বাবা মা কারো সার্টিফিকেট নেই, বা ফার্স্ট জেনারেশন বলতে পারেন যারা সার্টিফিকেট বানিয়েছে, তাদের কি করতে হবে? তো তাদের সবার প্রথমে যে ডকুমেন্টগুলো আছে, ফার্স্ট যে ডকুমেন্টগুলো, এই ডকুমেন্টগুলো তো দিতেই হবে। ফার্স্ট অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লিকেশনের সঙ্গে যে ডকুমেন্টগুলো আছে, নিজের ডকুমেন্ট, বাবার ডকুমেন্ট, তারপরে প্যারেন্টের যে ভিডিও ইনকাম, তারপরে লাস্ট ভোটার স্লিপ, এসআইআরে ভোটার স্লিপ যে আছে ভোটার স্লিপ সেটা দেখাতে হবে, এবং ল্যান্ড ডিড জমির দলিল সেটা তো দেখাতেই হবে। তার সঙ্গে সঙ্গে দেখাতে হবে কি, তাকে একটা এক্সট্রা জিনিস লাগবে, সেটা হচ্ছে কোর্ট এফিডেভিট। যেখানে যেহেতু আপনার আগে কোনো সাবকাস্ট কোথাও উল্লেখ নেই, তাহলে আপনাকে কি করতে হবে? কোর্ট এফিডেভিট আপনাকে অ্যাড করতে হবে, যেখানে আপনার উল্লেখ থাকবে কি সাবকাস্ট উল্লেখ করা থাকবে। এবং আপনাকে সেই এফিডেভিটটা কি করতে হবে? ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যে আছে তার কাছ থেকে সই করে নিতে হবে। এবং সেই যে এফিডেভিটটা হবে তার ফরম্যাটটা আমি এখানে নিজে উল্লেখ করে দিয়েছি। এরকম একটা 10 টাকার আপনি স্ট্যাম্প পেপার কিনে নেবেন, এবং তারপর এই যে ফরম্যাটটা আছে এটাকে কপি করে আপনারা এই 10 টাকার যে স্ট্যাম্প পেপার আছে এখানে প্রিন্ট করে নেবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন
এখানে বলাই আছে ফরম্যাট অফ এফিডেভিট অফ অ্যাপ্লিক্যান্ট ফর হিজ বা হার ওবিসি সার্টিফিকেট। এটা যদি কোনো ব্যক্তি 18 বছর প্লাস হয় সে এটা দিবে। আর যদি সে 18 বছরের নিচে হয় তাহলে তার প্যারেন্ট যে আছে, প্যারেন্টের যে এফিডেভিট, সে পরবর্তী যে পরে যে ফর্মটা, এই ফর্মটা ফিল আপ করে অর্থাৎ কপি করে এই যে এফিডেভিটটার মধ্যে রেখে সেটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছ থেকে সই করে নেবে। আপনি বাকি ডকুমেন্ট, যে আপনার যে পার্সোনাল ডকুমেন্ট, সেগুলোর সঙ্গে 1 নম্বর পয়েন্টে যেগুলো উল্লেখ করেছি তার সঙ্গে আপনি এফিডেভিটটা অ্যাড করে দেবেন। দেওয়ার পরে এবার যে পয়েন্টটা বোঝার বিষয়, যে ভিডিও ইনকাম, অনেকের কাছে কোশ্চেন হতে পারে যে ভিডিও ইনকাম ফরম্যাটটা 3 ইয়ার্স এটা কীরকম, 3 বছরের ভিডিও ইনকাম কী করে পাবো? তো আমি এটা একটা ফরম্যাট আপনাদের এখানে নিচে শো করে দিয়েছি। এই ফরম্যাটে আপনারা ভিডিও ইনকামটা বানিয়ে নিতে পারেন ভিডিও অফিসে গিয়ে। তো এখানে আপনি আবার আপনাকে সবার প্রথমে প্রধান অফিসে বা প্রধানে বা কাউন্সিলরের কাছে যেতে হবে। সেখান থেকে আপনাকে একটা ইনকাম সার্টিফিকেট তুলতে হবে, যেখানে 3 বছরের ইনকাম আপনার উল্লেখ থাকবে। আপনার 3 বছরের ইনকাম, আপনার যদি ইনকাম থাকে, নাহলে আপনার প্যারেন্টের এখানে আপনার প্যারেন্টের যে ইনকাম আছে, আপনার প্যারেন্টের ইনকাম এখানে উল্লেখ থাকবে। এবং তারপরে আপনাকে সেই ফর্মটা নিয়ে বিডিও অফিসে যেতে হবে। এবং এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, এখানে 3 ইয়ারের যে ইনকামটা আছে সেখানে উল্লেখ করা আছে। তো আপনি যখন এই ফর্মটা ফিল আপ করবেন, এখানে দেখবেন প্রধানের সই আছে, এখানে প্রধানের সইটাও নিতে পারেন। এবং এখানে গ্রাম পঞ্চায়েত যে আছে, যে সেক্রেটারি আছে, তার সই আছে। এবং যখন আপনি বিডিও অফিসে যাবেন, এখানে বিসিডব্লিউ যে ডিপার্টমেন্ট আছে তার সইটা এখানে নেবেন এবং বিডিও সইটা এখানে নিয়ে এটা আপনার যে অ্যাপ্লিকেশনটা আছে তার সঙ্গে অ্যাটাচ করে দেবেন। তাহলে আপনার যে এখানে 3 বছরের সুন্দর করে লেখা আছে, 3টা ফাইন্যান্সিয়াল ইয়ারের ইনকাম সুন্দরভাবে উল্লেখ আছে। এই অ্যাপ্লিকেশনটা আপনারা ফর্মটা ফিল আপ করে নেবেন এবং 3 বছরের যে ইনকামটা এখানে শো করে দেবেন আপনার কত ইনকাম। তো যখন আপনার সমস্ত ডকুমেন্ট কালেক্ট হয়ে যাবে এবং আপনার সমস্ত ইনফরমেশন আপনার কাছে চলে আসবে, অ্যাপ্লিকেশন থেকে শুরু করে আপনার ভিডিও ইনকাম থেকে শুরু করে আপনার ডকুমেন্ট সব কালেক্ট হয়ে যাবে, আপনি কোথায় সাবমিট করবেন সেই ডকুমেন্টটা, সেটাই হচ্ছে এখনকার পয়েন্ট। তো এটা আপনি এসডি অফিস যাবেন, এসডি অফিসে গিয়ে বিসিডব্লিউ যে সেকশন আছে সেখানে গিয়ে সাবমিট করবেন। তা ওরা সেখান থেকে আপনার ফর্মটাকে দেখে সেখানেই তারা কী করবে, নিয়ে নেবে ফর্ম। এবং সব কিছু জমা দেওয়ার পর যখন, যদি আপনার ফর্মে কোনো ধরনের ভুল ত্রুটি না থাকে, আপনার ডকুমেন্ট যদি সঠিক থাকে, তাহলে অনলাইনে আপনার সার্টিফিকেট ইস্যু করে দেবে। আর যদি ভুল থাকে, যেমন আমার ক্ষেত্রে হয়েছে, আমার ক্ষেত্রে কিছু আমার ডকুমেন্ট ভুল হওয়ার কারণে আমাকে হিয়ারিংয়ের জন্য লিখেছে। আমাকে যে আমি যে মেলটা দিয়েছি অ্যাপ্লিকেশন করার সময়, সেই মেলের মধ্যে আমাকে মেল পাঠিয়েছে ওরা। এবং আমাকে যে প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো আছে, বিসিডব্লিউ অ্যাক্ট 1994 সালের মেমোরেন্ডাম নম্বর 1204 এসবিসিডব্লিউ অনুসারে আমাকে এখানে মেলটা দেখতে পাচ্ছেন, এখানে মেল কপিটা, এই মেলটা কপি পাঠিয়েছে। যে ডকুমেন্টগুলো ওবিসি সার্টিফিকেট জন্য প্রয়োজন বা প্রযোজ্য, সেগুলো আমাকে সাবমিট করতে বলেছে। তারপর ডকুমেন্টগুলো আমার যখন হিয়ারিং হয়েছে, আমি ডকুমেন্টগুলো সাবমিট করে দিয়েছি। সাবমিট করে দেওয়ার পর সেখানে তারা কি করেছে, আমার যে এসডি অফিস থেকে বিসিডব্লিউ যে অফিসার ছিল, সে আমার অ্যাপ্লিকেশনটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং বলেছে কি যে এখন আমার কি করতে হবে, যে সার্টিফিকেট, আমি জিজ্ঞাসা করেছি তো জিজ্ঞাসা করা হয়েছে যে সার্টিফিকেটটা কোথা থেকে পাবো, এটা কি অফলাইনে দেওয়া হবে নাকি অনলাইনে? তো বিসিডব্লিউ থেকে জানিয়েছে যে সার্টিফিকেটটা অনলাইনেই, যে আপনার যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আছে, এই যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা, এটা দিয়ে ডাউনলোড করতে পারবে অনলাইন থেকেই, অফলাইনে আর কোনো প্রয়োজন নেই। তো তো এইভাবেই আমার ফাইনাল সাবমিশন হয়ে গেছে এবং সার্টিফিকেট এখনও হাতে আসেনি, কিন্তু বিসিডব্লিউ অফিসার অ্যাকসেপ্ট করে। তো এখানে আমি কিছু জিনিস আপনাদের আরও বলে রাখি, যে এসডিও অফিস যে আছে, প্রত্যেক যে ব্যক্তির এসডিও অফিস হিসাবে কিছু ডকুমেন্ট বা প্রসেস আলাদা হতে পারে। আপনারা একটু আপনাদের এসডিও অফিসে নিয়ারেস্ট যে আপনার এসডিও অফিস আছে, সেখানে যাবেন, গিয়ে এই বিসিডব্লিউ যে সেকশন আছে সেখানে যে অফিসার আছে তার সঙ্গে একটু আলোচনা করে নিতে পারেন।
আম এই যে আমি যে এত কিছু ভিডিওটা বানালাম সেটা পুরোপুরি আমি যে প্রসিডিওর ফলো করেছি আমার সার্টিফিকেট রিভেরিফিকেশন করার জন্য, তার ভিত্তিতে আমি বানিয়েছি। হয়তো এসডি অফিস ভিত্তিতে কিছু ডকুমেন্টের পরিবর্তন হতে পারে। কিন্তু বাকি যে আমি ডকুমেন্ট বা যত কিছু ইনফরমেশন দিয়েছি সব বিসিডাব্লিউর যে অ্যাক্ট আছে, যেগুলো আমাকে রেজুলেশন পাঠানো হয়েছে, মেমোরেন্ডাম পাঠানো হয়েছে, সেই মেমোরেন্ডাম অনুসারে যে ডকুমেন্টগুলো আমার কাছে চাওয়া হয়েছে, সেই ডকুমেন্টগুলোই আমি আপনার সাবমিট করেছি এবং আমার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করা হয়েছে এবং ৩ দিনের মধ্যে আমার সার্টিফিকেট ইস্যু করা হবে বলে বিসিডাব্লিউ সেকশন থেকে জানানো হয়েছে। তো এখানে আপনাদের আরও একটু বলে রাখি যে কি কি ডকুমেন্ট লাগবে, যেই ডকুমেন্টের তথ্যগুলো। তো এই ডকুমেন্টের তথ্যগুলো আমাকে যখন মেল পাঠানো হয়েছে, সেই মেলের মধ্যে একটা মেমোরেন্ডাম যে বলতেছি বারবার, সেই মেমোরেন্ডামটা নাম্বারটা আমাকে পাঠানো হয়েছে। এই মেমোরেন্ডামটা আমি বিসিডাব্লিউ যে সেকশন আছে সেখান থেকে ডাউনলোড করে নিয়েছি এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে উম ওবিসি সম্বন্ধে কি প্রসিডিওরটা কি আছে, কিভাবে ওবিসি সার্টিফিকেট পাওয়া যাবে এবং কিভাবে ভেরিফিকেশন হবে, সবকিছু এই মেমোরেন্ডামটার মধ্যে, এবং কি কি ডকুমেন্ট লাগবে সবকিছু এই মেমোরেন্ডামটার মধ্যে উল্লেখ করা আছে। তো এখানে দেখতেই পাচ্ছেন এটা 27/7/2015 সালে আপডেট করা হয়েছে, যদিও এটা অনেক আগের মেমোরেন্ডাম, কিন্তু এটা 2015 সালে আবার অ্যাডপ্ট করা হয়েছে এই মেমোরেন্ডামটাকেই। তো এখানে দেখতেই পাচ্ছেন মেমোরেন্ডামটা, এখানে কিছু পয়েন্ট আছে যেগুলো বলে রাখি। যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে যদি আপনাদের কাস্ট আইডেন্টিটি অর্থাৎ আপনার কাছে যদি কোনো ব্লাড রিলেশন না থাকে, তাহলে আপনাদের কি করতে হবে, আপনাদের কপি অফ ওল্ড ল্যান্ড ডিড প্রায় 1950-এর আগে যে আপনার জমির কাগজ আছে সেটা আপনাদেরকে বিডিও অফিসে এসডি অফিসে দেখাতে হবে, না হলে এনি গভর্নমেন্ট ডকুমেন্ট যেখানে আপনার কোনো সরকারি কাগজ যেখানে আপনাদের কাজটা উল্লেখ আছে সেটা দেখাতে হবে। তো যদি এখানে এখানে আপনাদের উল্লেখ আছে আপনাদের কি আইডেন্টি প্রুফ লাগবে, এবং যেটা ২ নম্বর পয়েন্টে ১ নম্বর নোটটা, আমি ২ নম্বর নোটটার মধ্যে যাব। ২ নম্বর নোটটার মধ্যে যে বোঝার বিষয় আছে সেটা হচ্ছে, যদি আপনার কাছে এই যে ৩ টা ডকুমেন্ট যে আছে এখানে কাস্ট আইডেন্টিটির কোনো কিছু না থাকে, তাহলে আপনি কি করে এফিডেভিটটা তৈরি করবেন? এটা সুন্দর করে এখানে বলা আছে ২ নম্বর পয়েন্টের মধ্যে। আ আপনি কি করে আপনার প্রধানের কাছ থেকে নিতে পারেন, বা পরবর্তী একটা পয়েন্ট আছে সুন্দর করে যে প্রসিডিওর অফ ডিসপোজাল অ্যাপ্লিকেশন হোয়েন নো ডকুমেন্ট এভিডেন্স ইজ অ্যাভেলেবল। যদি আপনার কাস্টের কোনো ডকুমেন্ট না থাকে, বা আপনার কোনো জমির কাগজ না থাকে যেখানে আপনাদের যে সাবকাস্ট সেটা উল্লেখ না থাকে, তাহলে আপনি কি করে এফিডেভিটটা তৈরি করবেন, সেটা এখানে সুন্দরভাবে এই পয়েন্ট বির মধ্যে বোঝানো আছে। আপনি এখানে দেখতে পারেন এই পয়েন্টটা। আপনারা এখানে থেকে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে এতটুকুই। আ এরপরে যদি কোনো আ ইন ওবিসি সম্বন্ধে কোনো রিলেটেড কোনো আ আপডেট আসে, অর্থাৎ আমার সার্টিফিকেট যখন আসবে, আমি আপনাদের ভিডিও করে আ দেখিয়ে দেব যে আমার সার্টিফিকেট এসে গেছে, এবং যদি কোনো নতুন আপডেট চলে আসে ওবিসি সম্বন্ধে, আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেব। ধন্যবাদ বন্ধুরা। আজকের জন্য এতটুকুই। এরপরে দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ইনফরমেশন নিয়ে, তথ্য নিয়ে। ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে, তাহলে আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যদি আপনার কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। আমার পক্ষে যতটুকু বলা সম্ভব আপনাদেরকে জানিয়ে দেবো, এবং আমার যতটুক জ্ঞান আছে তার ওবিসি রিলেটেড তা আপনাদের প্রোভাইড করার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।